আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, ফিরতে চান, এরকম আলোচনা বেশ কিছু হয়েছে। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, এনডিটিভিকে বলেছেন, কিন্তু সবশেষ রয়টার্সকে দেওয়া যে ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান। এটা আলোড়ন তুলেছে সবচেয়ে বেশি হবে, এবং তিনি যে ঘোষণাটা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান, এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘোষণা। আমাদের এখানে যারা ভারতীয় সাংবাদিকরা শো করেন, তাদের সোর্সে আমরা যখন জানি, তখন তারা বলছেন যে তারা শেখ হাসিনাকে খুব কনফিডেন্ট দেখতে পান এবং শেখ হাসিনা দেশে ফিরবেনই। তাদের ভাষায় তাদের বাহিনী দেশে ফিরে আসবেন, তাদের বোন বাংলাদেশে ফিরবেন। এটার ব্যাপারে শেখ হাসিনা খুবই সাংঘাতিক রকম অটল আছেন, এবং এই ব্যাপারে তিনি দফায় দফায় ভারতে মিটিং করছেন তার সমমনা যারা, এবং তার সঙ্গে যারা দেখা করে এসছেন তাদেরও সোশ্যাল মিডিয়া, আমি যদি নাম না ধরেও বলি, সোশ্যাল মিডিয়া ধরে বক্তব্য প্রকাশ করলে তারা বলছেন যে হ্যাঁ, তারা যতবারই দেখা করতে গিয়েছেন তাদের কাছে শেখ হাসিনা বলেছেন তিনি দেশে ফিরবেন। এই নিয়ে আমাদের আজকে আলোচনা, শেখ হাসিনা একটা নতুন স্পিচ এসছে, যেটা বাংলাদেশের কোনো কোনো মিডিয়ায় এসছে, সোশ্যাল মিডিয়ায় এসছে। সোশ্যাল মিডিয়ায় যারা জনপ্রিয় ব্লগার তারা সেটা নিয়ে উপস্থাপন করছেন। সেই জায়গা থেকে আমরা জানতে চাই। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনারা জানেন দর্শক, আমি আগে শুরুতে বললাম যে রয়টার্সের ইন্টারভিউটাই সবচেয়ে বেশি হুলস্থুল ফেলেছে শেখ হাসিনা। রয়টার্সের পর এবার এএফপি কে ইমেইলে শেখ হাসিনা একটি ইন্টারভিউ দিয়েছেন, দীর্ঘ ইন্টারভিউ। সেটা থেকে চুম্বক অংশ আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। আবারও রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। নিজের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। গ্রেফতার, কারাবন্দী হওয়া, এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। দেশের ভেতরে কেউ কেউ তার বিরোধী শিবির যারা, তারা এটাও বলছে শেখ হাসিনা যেখানে এসে নামবেন সেখানেই তার ফাঁসি কার্যকর করা হবে। ফলে তার জীবন যে ঝুঁকি থাকতেই পারে যদি তিনি সত্যি সত্যি ফিরেন, সেটা বলার অপেক্ষা রাখে না। বার্তা সংস্থা এএফপি কে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে 78 বছর বয়সী শেখ হাসিনা বলেন, আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেফতার করা হতে পারে, আমাকে কারাগারেও পাঠানো হতে পারে। আমি আমার পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন। তারপরও দেশে ফিরতে চাই, কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর একটা ব্যাকগ্রাউন্ড উল্লেখ করা হয়েছে এখানে। গত নভেম্বরে ঢাকার একটি আদালত মানবাধিকার অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রত্যাবর্তনের আবেদন করছে। এটা ইউনূস সরকারও করেছে, এটা বিএনপি সরকারও করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবাধিকার সংস্থা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, বিচার বিভাগ ব্যবস্থাকে প্রভাবিত করা, বিরোধীদের হত্যা এবং একতরফা নির্বাচন আয়োজনের মতো অভিযোগ তুলে আসছে। এসব অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেন, অনেক অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার অংশ। অভিযোগ উঠলেই তদন্ত হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ নাকচ করে 2024 সালের ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আমার সরকার সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে এবং আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে। যেটা নিয়ে অবশ্য আমাদের দ্বিমত আছে, কারণ আমরা সেই সময়ই বলেছিলাম, ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে বা পুলিশ যখন আক্রমণ করেছে, আমরা তখন সমালোচনার মুখর হয়েছিলাম। আমরা বলেছিলাম যে শেখ হাসিনার মন্ত্রী যারা ছিল, 2-3 জন মন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারা সশরীরে স্পটে গিয়ে এই ছাত্রদের সাথে শুরু থেকে যদি আলাপ আলোচনা করতো, ঘটনা অন্যদিকেও মোড় নিতে পারত। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম কার্যত নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দেশে ফিরে আসার সক্রিয় রাজনীতিতে ফিরবেন কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতা আমার লক্ষ্য নয়, মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য। দুঃখ প্রকাশ, তবে ক্ষমা নয়। আন্দোলনে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানালেও শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি। তিনি বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, প্রতিটি পরিবারের প্রতি আমার সহানুভূতি রয়েছে। তবে আন্দোলনের সময় নেওয়া সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা আছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত একজন ব্যক্তির একার সিদ্ধান্ত নয়। পুরো সংকটের প্রেক্ষাপট বাদ দিয়ে একটি মুহূর্তকে আলাদা করে বিচার করা সঠিক হবে না। এ হলো শেখ হাসিনার নতুন স্পিচ। আমরা বিভিন্ন দিকে হান্ট করার চেষ্টা করেছি, সার্চ করার চেষ্টা করেছি যে শেখ হাসিনা
ফিরে আসার বিষয়টা আসলে কোন পর্যায়ে আছে। আমরা যেটুকু আমরা বুঝতে পারছি, আমাদের বিশ্লেষণ যে শেখ হাসিনা কোনো একটা কিছু উনি হয়েছে, এটা হতে পারে সরকারের সাথে কোনো সমঝোতা আলাপ আলোচনার পথ, সেটা হলে মন্দ কিছু না। এটা হতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার কোনো একটি আশ্বাস বা কোনো একটি মেকানিজম, সেটাও হতে পারে। কিন্তু তার নেতাকর্মী অথবা তার সমর্থকদের কাছে এই বিষয়ে স্পষ্ট কোনো মেসেজ বা কোনো ধরনের ইনফরমেশন নেই। আমরা গোয়েন্দা সূত্রে যেটুকু জানতে পারি যে দেশের ভেতরে শেখ হাসিনা তার সংগঠনকে মাঠ পর্যায়ে পর্যন্ত, ইউনিয়ন লেভেল পর্যন্ত তিনি গোছানোর মতো করে ওই টেলিগ্রাম গ্রুপ বা অন্যান্য তাদের যেসব গ্রুপ আছে এইসব গ্রুপে নানান রকম যোগাযোগ করছেন। এর সাথে তার ডিসেম্বরে ফিরে আসা কোনো সম্পর্ক আছে কিনা সেটা অবশ্য আমাদের কাছে এই মুহূর্তে পরিষ্কার নয়। ফলে শেখ হাসিনার বারবার এই ঘোষণা যে তিনি ডিসেম্বরে আসছেনই, এইটা আস্তে আস্তে বদ্ধমূল হয় কিনা যে হ্যাঁ ডিসেম্বরে তিনি ফিরে আসছেন, তারপরে হুইটস নেক্সট, তারপর কি হতে পারে, এই ব্যাপারে ধারণা পেতে নিশ্চয়ই আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। এএফপিকে দেয়া জননেত্রী শেখ হাসিনার একটা সাক্ষাৎকার 10-11 ঘন্টা আগে প্রকাশিত হয়েছে এবং সেটা আবার বাংলাদেশ সহ সারা বিশ্বের অনেক জায়গায় আবার খবর হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা আসলে সবসময় আন্তর্জাতিক খবর। শেখ হাসিনার দেয়া এই সাক্ষাৎকারের কোন অংশটা গুরুত্ব দিতে হবে, কোন অংশটাকে তেমন গুরুত্ব দিতে হবে না, বা কিভাবে এই বক্তব্যগুলো পড়তে হবে, সেটা নিয়ে এই ভিডিওটা করছি। দেখুন, এর সাথে আরেকটা জিনিস আছে যে আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক আছে সেখান থেকে প্রফেসর এ আরাফাতের ইউটিউবে জননেত্রী শেখ হাসিনার প্রকাশিত একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটারও একটু বিশ্লেষণ করে এই ভিডিওটা শেষ করব। জননেত্রী শেখ হাসিনা যথারীতি বলেছেন তিনি ফিরবেন, তিনি জানেন ফেরার চ্যালেঞ্জ কি, তাকে জেলে নেওয়া হতে পারে, ফাঁসি দিতে হতে পারে, এগুলোর জন্য মানে তাকে জেলে নেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য যারা বাংলাদেশ এখন দখল করে আছে তারা প্রস্তুত হয়ে আছে, এসব তিনি জানেন। কিন্তু তিনি ফিরবেন, তার ফেরার এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। এটা তো সঠিক কথা। যারা প্রথমেই শুনেছিলেন যে শেখ হাসিনা একটা ডেট দিয়েছেন ফিরবেন, আমরা যারা শেখ হাসিনার কর্মী কিংবা যারা শেখ হাসিনাকে চেনেন, শত্রু এবং মিত্রপক্ষে সবাই জানেন যে শেখ হাসিনা এইরকম একটা কথা না বুঝে বলেননি, সিদ্ধান্ত না নিয়ে করেননি, এখন তিনি ফিরবেন। সোজা কথা, এই ফেরার ক্ষেত্রে যেসব রিস্ক আছে সেগুলা বলছেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনা এগুলা বলছেন এই জন্য যে এই জিনিসগুলো বলতে হয়। উনি কি বলবেন? উনি কি বলবেন যে আমি গিয়েই তারেক রহমানের সরকারকে ফেলে দিব এবং আমি প্রধানমন্ত্রী হয়ে বসে যাব, এটা বলবেন তিনি? তো এটা বলবেন না। ফলে যে কথাগুলো বলা হয় সেটার উপর আসলে এমফাসিস করার দরকার নেই। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন, কারণ হলো বাংলাদেশটা 2024-এ যারা জঙ্গি উত্থান করেছে, পরবর্তীতে যারা দখল করেছে, তারা বাংলাদেশটাকে চালাতে পারেনি। আমাদের বক্তব্য পরিষ্কার, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউতে ওই বক্তব্যটা পরিষ্কার। মানে শেষের দিকে ইন্টারভিউর, এটা লিখিত ইন্টারভিউ ছিল, তিনি বলেছিলেন যে 2024-এর যে ছাত্র আন্দোলনের নামে যেটা হয়েছিল এটা ছিল অর্গানাইজড, প্ল্যান্ড, এটা ভায়োলেন্স ছিল এবং সরকার ফেলে দেওয়ার আন্দোলন ছিল, সুস্পষ্টভাবে বলেছেন। আর উনি ওইখানে যেটা নিয়ে সবাই ওনাকে খোঁচায় যে আপনি কি ক্ষমা চাইবেন, এক স্পষ্ট শেখ হাসিনা এটা নিয়ে কোনো কথাই বলেননি। তিনি বলেছেন যে যারা মারা গেছে তাদের সবার পরিবারের কাছে তিনি সমবেদনা জানান, কিন্তু তিনি যেটা বলেছেন যে রাষ্ট্র চালাতে গেলে একটা ছোট ঘটনা বা একটা ইনস্ট্রাকশন আইসোলেটেড দেখার কোনো মানে সেটাকে পৃথক করে দেখার কোনো সুযোগ নাই, সামগ্রিক বিষয়টা দেখতে হবে। সত্যকার হলো যে সামগ্রিক বিষয়টা আমরা বিভিন্ন বক্তব্যে বলে আসি, সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর জঙ্গি উত্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, চিফ এক্সিকিউটিভ, রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা। সুতরাং তাকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করার তা করতে হতো, কিন্তু তিনি সেটা করেননি। তিনি যেহেতু জঙ্গিদের মেরে ফেলছিল, জঙ্গিরা নিরীহ মানুষদের মেরে ফেলছিল, পুলিশ এই ধরনের আত্মঘাতী হামলার মুখে পুলিশ অনেকটা কিংকর্তব্য বিমূঢ় হয়েছে, সেনাবাহিনী ইতিমধ্যে পক্ষ ত্যাগ করে জঙ্গিদের পক্ষে চলে গেছে। এই অবস্থাতে শেখ হাসিনা চাননি যে আর মানুষ মরুক,
সেই জন্য তিনি স্পষ্টভাবে তখনকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে তার একটা বক্তব্য, যেটা ইউনুসের দস্যুতন্ত্র প্রকাশ করেছিল, সেটাতে সুস্পষ্টভাবে আছে যে শেখ হাসিনা কোনোভাবেই চাননি একটা মানুষও মারা যাক। সেটাই ছিল স্পিরিট, এবং আমরা মনে করি যে শেখ হাসিনার সেই স্পিরিটটা ওনার মানে ওনার জন্য এজ এ হিউম্যান বিং কিংবা মানবতাবাদী রাষ্ট্রনায়ক এবং গণতান্ত্রিক মানসিকতার রাষ্ট্রনায়ক হিসাবে ঠিক আছে, কিন্তু আমরা মনে করি যে সেই সময় কিছু ভুল হয়েছিল। আর্মিকে মোটেই বাংলাদেশের রাস্তায় নামানোর দরকার ছিল না, আওয়ামী লীগ একাই যথেষ্ট ছিল। এখন আসলে ভেতর থেকে বোঝা যায় যে ওবায়দুল কাদেরই সঠিক ছিলেন, ছাত্রলীগই সঠিক ছিল, কিন্তু আসলে পরিকল্পনাটা ছিল না যে কিভাবে এটাকে মোকাবেলা করতে হবে, কিংবা ভারত যেভাবে তাদের ককরোচ আন্দোলনকে মোকাবেলা করেছে সেইভাবে এটা মোকাবেলা করা হয়নি। যা ভুল হওয়ার হয়ে গেছে, কিন্তু এইখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপবাদ সবাই দেয় সেটার কোনো ভিত্তি নাই, এবং সেটা আমরা মানিও না। শেখ হাসিনা সেটা সুন্দর জবাব দিয়েছেন, এবং যেগুলো আসলে মানে শোভন ভাষা, যেটাকে আমরা বলি যে ডিপ্লোম্যাটিক অ্যান্সার, সেটাই তিনি দিয়েছেন। এখন চলে আসি যে শেখ হাসিনার যে বক্তব্য প্রকাশিত হয়েছে প্রফেসর এ আরাফাতের ইউটিউব থেকে হয়ে আওয়ামী লীগের ফেসবুকে যেটা শেয়ার করা হয়েছে, সেখানে অবশ্য জননেত্রী শেখ হাসিনা আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই বক্তব্যে যেটা থাম্বনেল করা হয়েছে সেটা আসলে সবচেয়ে মানে বক্তব্যটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অংশ নিয়ে থাম্বনেল করা হয়েছে। তিনি বলেছেন যে ওই একই কথা যেটা এএফপির সাক্ষাৎকারও আছে, যে হামলা মামলা জেল জুলুম মৃত্যু এগুলা জেনেও কিন্তু আমি এবং আমার কর্মীরা এসে দরকার হলে জেলে যাবে, এরকম একটা কথা। আমি পুরো থাম্বনেলটা ভুলে গেছি, কিন্তু শেখ হাসিনার বক্তব্য আসলে এটা ছিল একেবারে ব্র্যাকেটের মধ্যে, মার্জিনের একটা মন্তব্য। মূল বক্তব্যটা ছিল ইউনুস কে মানুষ চিনতে পেরেছে, বাংলাদেশের মানুষ মনে করত ইউনুস দেশ চালালে দেশের অনেক কিছু ভালো হবে, কিন্তু দেখা গেছে যে ইউনুস ভণ্ড প্রতারক শোষক, ইউনুস ডাকাত, ইউনুস একটা বাটপার। এইটা উনি ওনার মতো ভদ্রভাবে বলেছেন। আমরা তো শেখ হাসিনার বক্তব্যকে ভদ্রভাবে আমরা যেটা মিনিং সেটাই বলছি। তারপরে শেখ হাসিনা বলেছেন যে দেশের যে আজকে দুরবস্থা, এটার জন্যই তাকে দেশে আসতে হবে। সত্য কথা হলো এটাই, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা তাদের সংগ্রামটা কিন্তু হলো মানুষের দুঃখ কষ্ট, মানুষের দারিদ্র ক্ষুধা, এগুলোর বিরুদ্ধে সংগ্রাম। সেই সংগ্রামে তো এরা কেউ জড়িতই হয়নি, অর্থাৎ ইউনুস থেকে জঙ্গি থেকে শুরু করে বর্তমানে তারেক রহমানের সরকারও কিন্তু সেই জায়গায় কোনো ধরনের সুযোগ করতে পারছে না। আপনারা দেখেছেন যে গত অর্থ বছরের লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ এই 2026-এর মার্চ এপ্রিল মে জুন, এই 4 মাসে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 2.2%, এবং তারেক রহমানের সরকারের প্রথম কোয়ার্টারেরটা এখনো খবরে আসেনি, হয়তো 2-1 মাস পরে আসবে। তারা 6.5% জিডিপি গ্রোথ ধরেছেন, এটা কোনোভাবেই পূর্ণ হবে না। এই বছর 3 থেকে 3.5% জিডিপি গ্রোথ হবে। এইটাই আমি যত আমাদের অর্থনৈতিক মুরব্বী আছেন, মানে অর্থনীতিবিদ আছেন বাংলাদেশের, অত্যন্ত শ্রদ্ধেয় এবং যারা বোঝেন এই জিনিসগুলো, আমি তাদের সাথে আলাপ করে বলছি, তারা কেউই কিন্তু এটাতে আর কোনো ধরনের উন্নতি দেখতে পাচ্ছেন না। আমি নিজে অর্থনীতিবিদ না হলেও আমি অর্থনীতি প্রাইমারি খবরগুলো পড়তে পারি, বুঝি, এবং অর্থনীতিতে আমার একটা জেনারেল পাঠ আছে, এটা ধরে নিতে পারেন আপনারা। আমি কোনোভাবেই কিন্তু দেখি না যে তারেক রহমানের সরকার কোনোভাবেই 3.5-4%-এর উপরে জিডিপি করতে পারবেন। তার মানে হলো 2024-এর জঙ্গি উত্থান করে বাংলাদেশের যে কোমর ভেঙে দেওয়া হয়েছে অর্থনীতির, সেইটা আসলে আর পুনরুদ্ধার হবে না যতদিন, এখানে হাজার হাজার কথা বলা হয়, কিন্তু যতদিন বাংলাদেশে এই জঙ্গিবাদ, যে জঙ্গিরা বাংলাদেশ দখল করেছে সেটার আধিপত্য যতদিন থাকবে, সোজা কথা এই জঙ্গিবাদের আধিপত্য উঠে যাওয়ার একটাই প্রমাণ হলো যে আপনি আর এই ফুয়াদ, আপনি শাহরিয়ার, আপনি মাসুদ জামাতের এই লোকগুলোর কোনো বক্তব্য যেদিন শুনবেন না, সেদিন আপনি হয়তো বুঝতে পারবেন যে তারেক রহমান এই ব্যাপারে সচেতন আছেন। যতদিন এদের বক্তব্য আপনি রাস্তায় দেখবেন, ফেসবুকে এদের হইচই দেখবেন, গালাগালি দেখবেন, চিৎকার দেখবেন, এদের ক্ষোভ দেখবেন, এদের বিকৃত অঙ্গভঙ্গি দেখবেন, এদের গোল চোখ দেখবেন, ততদিন বুঝতে পারবেন যে তারেক রহমান সরকার আসল জায়গায় হাতি দিতে পারেনি। অবশ্য এটা ছাড়াও আরো যে স্ট্রাকচারাল চেঞ্জের দরকার ছিল সেগুলা তো তারেক রহমান সরকারের কোনো দক্ষতা নাই। আমি তারেক রহমানের সরকারকে বলবো যে আপনারা যদি বাংলাদেশের মানুষের কাছে ভালো থাকতে চান, ভবিষ্যৎ রাজনীতি নিরাপদ করতে চান, আপনারা এগুলো নিয়ে একটু ভাবুন।
কেন আপনারা 6 মাস রাষ্ট্র ক্ষমতায় আসার পরও বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে এক বিন্দু সুখবর নাই? এটা একটু ভাবলে কিন্তু তারেক রহমান সরকার হয়তো বা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর এইটা না ভাবলে, এমনকি তারেক রহমান সরকারের বিশাল প্রমোটার গুলাও কিন্তু বলছে যে রাষ্ট্র কিন্তু নীরব দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। দুর্ভিক্ষ যত সরব হতে থাকবে তত কিন্তু তারেক রহমানের ব্যক্তিগতভাবে ওনার স্টেক বাড়বে। তারেক রহমান দেখুন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে বিপদ হয়েছিল এটা তো কেটে গেছে, এখন তো ফেরার পালা। কিন্তু তারেক রহমান সাহেব এবং তার যে দুর্বল রাজনৈতিক দল, যদিও জনসমর্থনে সবল, কিন্তু কৌশলে বুদ্ধিতে তো রাজনৈতিক দলটা দুর্বল, জামাতের চেয়েও বিএনপি। কাজে তারা যদি ভাবেন তাদের মঙ্গল হবে। এবং আমি বরাবরের মতো রিপিট করছি যে আমি কিন্তু বিএনপির একজন সুহৃদ, আমি বিএনপির কোনোভাবেই শত্রু না। এবং বিএনপি বাংলাদেশে টিকে থাকুক, আওয়ামী লীগ টিকে থাকুক, যে কোনো ধরনের দ্বিদলীয় ব্যবস্থা কায়েম না করলে তো আসলে গণতন্ত্র হবে না। সেক্ষেত্রে বিএনপি যদি সঠিক পথে না আসে, এটা আসলে জাতীয় পার্টি বা অন্য কোনো আধা ধর্মীয় দলগুলো এটা পূরণ করবে। সেটা তারেক রহমান সাহেবেরই উচিত এবং তার দলের নেতা বা যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের উচিত এই জিনিসটা বিবেচনা করে দেখার। আমার যতটুকু পরামর্শ দেওয়ার বাইরে থেকে আমি সেটা দিলাম। যে কথাটা বলে এই ভিডিওটা শেষ করব, শেখ হাসিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলেছেন সেটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনা ধরাশায়ী হয়েছে, সেইটাকে রক্ষা করার কথা তিনি বলছেন। আমাদের জন্য এটা অত্যন্ত সুখবর যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যত বক্তব্য রাখছেন সেখানে তিনি মুক্তিযুদ্ধের মূল্যবোধ বা মুক্তিযুদ্ধের চেতনার কথাটা তিনি বারবার আনছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি বারবার বলছি, বঙ্গবন্ধুর আদর্শ, আওয়ামী লীগের আদর্শ, শেখ হাসিনার আদর্শ এবং বাংলাদেশের বেঁচে থাকা, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সাথে সরাসরি জড়িত। মুক্তিযুদ্ধের চেতনাটা যদি ভুলও হয়ে থাকে তবুও এটার সাথে জড়িত। কিন্তু আসার কথা হলো মুক্তিযুদ্ধের চেতনা খাঁটি। সারা পৃথিবী, মানব সভ্যতা, তারপরে আপনার ইতিহাস অগ্রগতি লাভ করেছে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, যে অসাম্প্রদায়িক চেতনা, সেটার পথে। সুতরাং আমাদের তো এখানে ভয়ের কিছু নাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দেইনি, এখন দিচ্ছি। এবং জননেত্রী শেখ হাসিনার বক্তব্য আমি যতবার শুনি আমি কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি আশাবাদী হচ্ছি। আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় যদি অটল থাকি, আমরা যদি সেটাকেই আমাদের পথ বলে মনে করি, বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে, আমরা বঙ্গবন্ধুর সম্মান পুনরুদ্ধার করতে পারবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই নিয়ে আরো অনেক বক্তব্য দেওয়ার আছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা কি, কিভাবে এটাকে রক্ষা করতে হবে এবং কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার শত্রুদের, সে যত বড় শিক্ষিত হোক, যত বড় জ্ঞানী হোক, ফিলোসফার হোক, কবি হোক, সাহিত্যিক হোক, এদের সবাইকে পাকিস্তানি সেকুলার হিসাবে চিহ্নিত করে একইভাবে বাংলাদেশের যে মূল শত্রু, ৭১-এর ঘাতক দালাল রাজাকার বাহিনী, তাদের সাথে একসাথে কিন্তু এক ব্র্যাকেটে ফেলে তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে। বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির প্রসিকিউশন টিমের কাজ এবং বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক প্রশ্ন উঠেছে। এমনকি খোদ প্রসিকিউশন টিমের মধ্যেই এ নিয়ে অসন্তোষ বাড়ছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে এসেছে। বর্তমান বিএনপি সরকারের শুরুতে ঢেলে সাজানোর পর অন্তর্বর্তী সরকার আমলের প্রসিকিউশন টিম সম্পর্কে 3টি গুরুতর অভিযোগ পাওয়া গিয়েছিল। জামিন করিয়ে দেওয়ার জন্য কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি, ঘুষ নিয়ে অভিযুক্তকে রাজসাক্ষী বানানোর অভিযোগ ছিল অন্তর্বর্তী সরকার আমলে নিয়োগ পাওয়া 2 প্রসিকিউটরের বিরুদ্ধে। সাথে রয়েছে ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ। এসব অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি 20 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলেছিল, কিন্তু বাস্তবতা হলো 4 মাস পরে এসেও কোনো তদন্ত রিপোর্ট পাওয়া যায়নি। শুধু তাই নয়, ঘুষের বিনিময়ে অভিযুক্তকে রাজসাক্ষী বানানোর অভিযোগ যে প্রসিকিউটরের বিরুদ্ধে, সেই গাজী মোনার হোসেন তামিম এখনো বহাল তবিয়তে আছেন। পুরাতন এই 3টি অভিযোগের সাথে নতুন আরো 2টি অভিযোগ উঠে এসেছে। একটি হলো আইসিটিতে গুম নির্যাতনের অভিযোগে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে সাক্ষী হিসেবে এমন কয়েকজনকে উপস্থাপন করা হয়েছে যারা বিভিন্ন সময় জঙ্গি হামলা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত। নিজস্ব অনুসন্ধানে এমন কমপক্ষে 4 জন সাক্ষীর হদিস আমরা পেয়েছি। এসব মামলায় গুম কমিশনের যে প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে মামলাগুলোর চার্জশিট দাখিল করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এ নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া একটি রিটের শুনানি চলছে। সবশেষ অভিযোগটি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা
SRW। সংস্থাটি তাদের পর্যবেক্ষণে বলছে, এই ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা একাধিক মামলায় সাক্ষীদের কপি পেস্ট জবানবন্দি জমা দিয়েছেন এবং তার ভিত্তিতে চলছে বিচার কাজ। এসব অভিযোগের কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও দেশীয় আইনজীবীরা অভিযোগ করেছেন, বাংলাদেশের আইসিটি আন্তর্জাতিক আইনি মানদণ্ড সমুন্নত রাখতে ব্যর্থ হচ্ছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে মিথ্যা অভিযোগে কারাবন্দী করে রাখছে। আওয়ামী লীগ সরকারের আমলে 2010 সালে 71-এর মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি গঠন করা হয়। তখন 1973 সালের আইনটি সংশোধন করা হয়। আওয়ামী লীগ আমলে দুটি ট্রাইব্যুনাল থেকে 55টি মামলার রায় হয়েছিল, যার মধ্যে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে 6 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়। এর মধ্যে 5 জনই ছিলেন জামাত ইসলামের তৎকালীন শীর্ষস্থানীয় নেতা। কিন্তু 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতাদের বিচারের জন্য বিশেষ এই আদালতটিকে বেছে নিয়েছিল তখনকার অন্তর্বর্তী সরকার। পাশাপাশি 71 সালের যুদ্ধাপরাধের চলমান মামলাগুলোর বিচার কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কয়েক দফা অধ্যাদেশ জারি করে আইসিটিতে জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। 71-এর যুদ্ধাপরাধের মামলার আসামিপক্ষের আইনজীবীরা সকল স্বার্থের দ্বন্দ্ব ভুলে গিয়ে রাতারাতি হয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হলে আইসিটির প্রসিকিউশন টিমে পরিবর্তন আসে। 23শে ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটরের পদ থেকে এক সময়কার জামায়াত ইসলামী নেতাদের আইনজীবী তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়, তার জায়গায় নিয়োগ পান আমিনুল ইসলাম। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার আমলে দায়িত্ব পাওয়া একাধিক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে বড় অভিযোগটি হলো জামিনে মুক্ত করা হবে এমন আশ্বাস দিয়ে এক আসামি স্বজনের কাছ থেকে কোটি টাকা চাওয়া। জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্ত করা হবে এমন আশ্বাস দিয়ে তার পরিবারের কাছে 1 কোটি টাকা চান তৎকালীন প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। প্রথম আলো ও নেত্র নিউজে এ বিষয়ে গত 10ই মার্চ যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেদিনে চিফ প্রসিকিউটরের কার্যালয় ঘটনাটির তদন্তে 5 সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে, কিন্তু ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি 4.5 মাসেও প্রতিবেদন দিতে পারেনি। গত 21শে এপ্রিল দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই 1 কোটি টাকা চাওয়ার কথোপকথনের ভিডিও জেনুইন বলে নিশ্চিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় গঠিত তথ্যানুসন্ধান কমিটি। গত 13 জুন প্রথম আলোর ফলো আপ প্রতিবেদনে বলা হয়, কল রেকর্ড জেনুইন বলে স্বীকার করার পরও ট্রাইব্যুনালের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি 3 মাসেও রিপোর্ট দেয়নি। এর মধ্যে আরও 1.5 মাস পার হয়ে গেলেও অবস্থা একই আছে। প্রথম আলো ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেন প্রতিবেদন দিতে দেরি হচ্ছে সে সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় বলছে, পারপাসলি বা উদ্দেশ্যপূর্ণভাবে নয়, বিভিন্ন পরিস্থিতির কারণে প্রতিবেদন দিতে পারেনি কমিটি। জামিন করিয়ে দেওয়ার জন্য কোটি টাকা চাওয়ার অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর সাইমুম রেজা তালুকদারকে মামলাটি থেকে সরিয়ে দিয়েছিলেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে সাইমুমের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেননি তিনি। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সাইমুমকে সরানো হয়নি। এরপর 9 মার্চ প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন সাইমুম। হিউম্যান রাইটস ওয়াচ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ট্রাইব্যুনালের প্রসিকিউশনের এই টিম 4 মাসের তদন্ত শেষ করতে না পারলেও ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির অভিযোগ গঠনের কাজ চালিয়ে গেছেন এবং আগামী 6 আগস্ট বিচার শুরু হতে যাচ্ছে। তাজুল ইসলামের অধীন আইসিটি প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ওঠা দ্বিতীয় অভিযোগটিও ছিল ঘুষের। গত 24শে ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোর খবরের শিরোনাম ছিল, বিদায়ের দিনে দুর্নীতির অভিযোগ এক প্রসিকিউটরের, তাজুল বললেন মিথ্যা। এই অভিযোগটি করেছিলেন ট্রাইব্যুনালেরই আরেক প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। গত 23শে ফেব্রুয়ারি তিনি ফেসবুক পোস্টে অভিযোগ করেন, আশুলিয়ার 7 জনকে হত্যা ও 5টি মরদেহ পোড়ানোর অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক উপপরিদর্শক শেখ আফজলুল হকের স্ত্রী এক সন্ধ্যায় ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর তামিমের কক্ষে প্রবেশ করেছিলেন। তার দাবি, বিষয়টি তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সুলতান মাহমুদের অভিযোগ অনুযায়ী তামিম পরে সবার সামনে স্বীকার করেছিলেন,
আফজালের স্ত্রী তার কক্ষে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে আফজালকে রাজসাক্ষী করা হয় এবং চূড়ান্ত রায়ে তাকে ক্ষমা করে আদালত। একই পোস্টে সুলতান মাহমুদ অভিযোগ করেন, চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা বাড়ানোর মেশিন বানিয়েছিলেন তাজুল ইসলাম। তিনি অর্থের বিনিময়ে রাজসাক্ষী বানিয়ে আসামিকে ছাড় দিয়েছেন। অবশ্য প্রসিকিউটর গাজী তামিম এবং সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। গত 24শে জুলাই টাইমস অব বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত 4 মাস ধরে অভিযোগের মুখে থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিম প্রসিকিউশন টিমে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অবশ্য চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, কমিটির কার্যক্রম চলছে, তদন্ত শেষ হয়নি, শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে। কিন্তু যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, তিনি কিভাবে এখনো বহাল তবিয়তে আছেন তার কোনো জবাব মেলেনি। টাইমস অব বাংলাদেশের প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, তদন্তের অগ্রগতি নিয়ে প্রসিকিউশনের ভেতরেই প্রশ্ন রয়েছে। একাধিক প্রসিকিউটরের দাবি, অভিযোগের গুরুত্বপূর্ণ দিকগুলো এখনো যাচাই করা হয়নি। একজন প্রসিকিউটর প্রশ্ন তুলেছেন, তদন্ত কমিটি আদৌ আফজালের স্ত্রীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেছে কিনা বা তাকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা। তার মতে তামিমের মোবাইল ফোন জব্দ করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, তদন্তের ধীরগতি এবং অভিযোগের নিষ্পত্তি না হওয়ায় প্রসিকিউশন টিমের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছে। এ নিয়ে ক্ষোভে কোনো প্রসিকিউটর পদত্যাগের কথাও ভাবছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। প্রসিকিউশন সূত্রের দাবি, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ বিশেষ তদন্ত কর্মকর্তা প্রসিকিউটর তানভীর হাসান জোহা মামলার তদন্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনাস্থলে আফজালের উপস্থিতি শনাক্ত করেছিলেন এবং তার মোবাইল ফোনের ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান সম্পর্কেও মতামত দিয়েছিলেন। কিন্তু আফজালকে রাজসাক্ষী করার সিদ্ধান্তে তার মতামত নেওয়া হয়নি। তাজুল ইসলামের নেতৃত্বাধীন আইসিটির প্রসিকিউশন টিমের বিরুদ্ধে সবশেষ অভিযোগটি ছিল সিসিটিভির ফুটেজ থাকা একটি হার্ড ড্রাইভ পরিবর্তন করা। গাজী তামিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে গিয়ে জানা যায়, কয়েক সপ্তাহ পরই ট্রাইব্যুনালের একটি হার্ড ড্রাইভ বদলে ফেলা হয়েছে, যেখানে ঘটনার দিনের তামিমের অফিসের বাইরের সিসিটিভি ফুটেজ থাকার কথা ছিল। গত 31শে মার্চ ডেইলি স্টার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইসিটি প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা সম্প্রতি সিস্টেম লক পরীক্ষা করতে গিয়ে দেখেন, ট্রাইব্যুনালের প্রবেশপথ ও তামিমের অফিসের বাইরের করিডোরের ফুটেজ ধারণ করা হার্ড ড্রাইভটি আগেই বদলে ফেলা হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তদন্ত কর্মকর্তা জোহাকে সংশ্লিষ্ট ফুটেজ উদ্ধারের নির্দেশ দেওয়ার পর বিষয়টি সামনে আসে। রেজিস্ট্রার রেকর্ড অনুযায়ী রেকর্ডের হার্ড ড্রাইভটি ক্ষতিগ্রস্ত বা হ্যাকড হওয়ার খবর পাওয়া যায় এবং সরকারি নির্দেশনায় 2025 সালের 13 অক্টোবর বদলে ফেলা হয়। হার্ড ড্রাইভ বদলানোর বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তখন ডেইলি স্টারকে বলেছিলেন, সবকিছু তদন্ত করা হবে। কিন্তু ট্রাইব্যুনালের একাধিক সূত্র বলছে, শুরুতে 20 দিনের মধ্যে এই রিপোর্ট দেওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে বিষয়টি পুরোপুরি হিমাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, পুরাতন এই 3টি অভিযোগ, যেগুলোর তদন্ত গত 4 মাস ধরে অজ্ঞাত কারণে ঝুলে আছে, তার সাথে যোগ হয়েছে নতুন 2টি গুরুতর অভিযোগ। আইএসসিটিতে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি আওয়ামী লীগ আমলের সংগঠিত গুম আর নির্যাতনের অভিযোগগুলোরও বিচার চলছে। এই অভিযোগে র্যাব ও ডিজিএফআই এর বর্তমান ও সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তা সাবজেলে আছেন। চলমান গুমের মামলায় যারা অভিযোগ এনেছেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে বিস্ময়কর তথ্য পাওয়া গেছে। 2016 সালে হলি আর্টিজান আর শোলাকিয়াতে ভয়াবহ জঙ্গি হামলার পর দেশের নিরাপত্তা যখন চরম হুমকিতে ছিল, তখন সরকারের নির্দেশে র্যাব, বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থা দেশ জুড়ে জঙ্গি বিরোধী জোরালো অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ধরা পড়া অনেকেই এখন আইসিটিতে গুমের মামলার সাক্ষী। অথচ আন্তর্জাতিক আইনে বলা আছে, ভিকটিমদের অবশ্যই সাধারণ নিরাপরাধ নাগরিক হতে হবে। কিন্তু এই মামলার অভিযোগকারীদের অনেকেই বাংলাদেশের প্রচলিত আদালতে জঙ্গি ও নাশকতার মামলার আসামি। ইতিমধ্যে আইসিটিতে সাক্ষ্য দিয়েছেন এমন 4 জনের প্রোফাইল আমরা অনুসন্ধান করে দেখেছি। সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে আমরা নাম প্রকাশ করছি না। আমাদের হাতে তাদের ওই সময়কার ছবি এবং মামলার নথিপত্র থাকলেও প্রকাশ করছি না। এদের মধ্যে একজনকে 2016 সালের 8 ডিসেম্বর চট্টগ্রাম থেকে র্যাব গ্রেপ্তার করেছিল। ওই অভিযানে গ্রেপ্তার হওয়া 4 জনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর
সক্রিয় সদস্য ছিল। আইসিটিতে যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি কলমের কালি নামক ফেসবুক আইডি ব্যবহার করে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে লেখালেখি করতেন। তার সাথে গ্রেপ্তার হওয়া আরেক আসামি 2015 সালে মালয়েশিয়া গেলে দেশের এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে। এই ব্যক্তিও আইসিটিতে ডিজিএফআই অফিসারদের বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলার সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন। আরেকজন সাক্ষ্য দিয়েছেন যাকে 2021 সালে নীলফামারী জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছিল র্যাব। ওই অভিযানে গ্রেপ্তার হওয়া 3 জনের কাছে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। গ্রেপ্তারকৃতরা জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। আরো একজন সাক্ষী যাকে টঙ্গী থেকে 2016 সালে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি ওই সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দক্ষিণ অঞ্চলের আমির ছিলেন। গত 1 জুলাই দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কেরানীগঞ্জের বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার শেখ আলামিন ও অলি উল্লাহর অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক পুলিশ কর্মকর্তার বিচার চলছে। ফলে এ ধরনের ঘটনায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে বলেও জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন কর্মকর্তা। আইসিটির তদন্ত প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ওঠা সবশেষ অভিযোগটি হলো তারা বেশ কিছু মামলায় সাজানো সাক্ষীদের হাজির করছে, আবার একই মামলায় একাধিক সাক্ষীর হুবহু একই রকম বা কপি পেস্ট সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হচ্ছে। সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে বিচারাধীন একটি মামলায় অবসরপ্রাপ্ত এক মেজরকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে, যিনি 2011 সালে র্যাব 3-এ মাত্র 6 দিন কর্মরত ছিলেন। মামলার নথিপত্রে দাবি করা হয়েছে বর্ণিত ক্রসফায়ারের ঘটনাটি সংঘটিত হয়েছিল র্যাব 3-এর অধীনে। ওই সময় র্যাব 3-এর সিও ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম, যিনি ওই সাক্ষী অবসরপ্রাপ্ত মেজরের কোর্সমেট। অথচ জিয়াউল হাসান ওই সময় র্যাব 3-এর দায়িত্বে ছিলেন না। মামলার আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, নিজের কোর্সমেটের অধীনে ওই অবসরপ্রাপ্ত মেজর দায়িত্ব পালন করতে চাননি বলে সেনাবাহিনীতে বদলি হতে চেয়েছিলেন। সেজন্য তিনি ওই সময় র্যাব সদর দপ্তরে ডিরেক্টর ইন্টেলিজেন্স হিসেবে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসানের কাছে তদবির করেছিলেন। কিন্তু 3বার পদোন্নতি পরীক্ষায় ফেল করা ওই অবসরপ্রাপ্ত মেজরের অনুরোধ না রাখায় ক্ষুব্ধ হয়ে জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এমন দাবি করেছেন আইনজীবীরা। হিউম্যান রাইটস ওয়াচ বা HRW অভিযোগ করেছে, কপি পেস্ট সাক্ষ্য বা বয়ান দিয়ে আদালতে মামলার নথিপত্র হাজির করছে আইসিটির তদন্ত দল। শাপলা চত্বর মামলায় আইসিটিতে প্রসিকিউশনের অভিযোগপত্র জমা পড়ার বিষয়টি সামনে এনে 19 জুলাই প্রতিক্রিয়া জানাতে গিয়ে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা অভিযোগটি তুলে ধরেছে। HRW তাদের পর্যবেক্ষণে দেখতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিচারকরা তদন্তকারী কর্মকর্তাদের রেকর্ড করা এমন কিছু সাক্ষীর উপর নির্ভর করছেন যেগুলোর একই অনুচ্ছেদ একাধিক সাক্ষীর জবানবন্দিতে হুবহু প্রতিলিপি বা কপি পেস্ট করা হয়েছে। এতে এসব সাক্ষ্যের সত্যতা নিয়ে গভীর সন্দেহ দেখা দিয়েছে। এর উদাহরণ হিসেবে হাসান মাহমুদ চৌধুরী ও অন্যান্যদের বিরুদ্ধে মামলার কথা বলেছে HRW। সেখানে বলা হয়েছে, ওই মামলায় 2024 সালের 16 ও 18 জুলাই এবং 4 আগস্ট চট্টগ্রাম শহরে হত্যার ঘটনায় আওয়ামী লীগের 22 জন নেতাকর্মীর বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। সেখানে প্রসিকিউশনের প্রমাণের মূল ভিত্তি হলো 55 জন সাক্ষীর জবানবন্দি। দেখা গেছে 14টি আলাদা জবানবন্দিতে 6 লাইনের একটি অনুচ্ছেদ প্রায় হুবহু লিপিবদ্ধ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নাম উল্লেখিত 7 জন রাজনীতিবিদ তাদের পরিকল্পনা, অর্থায়ন, উস্কানি এবং নির্দেশনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যবহার করে 6 জনকে হত্যা করেছেন। আরেকটি অনুচ্ছেদে আরো 9টি জবানবন্দিতে প্রায় একইভাবে এসেছে, যেখানে বলা হয়েছে অভিযুক্তদের মধ্যে 6 জন বারবার উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, বিক্ষোভকারীদের জঙ্গি, সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক উস্কানিদাতা হিসেবে আখ্যায়িত করেছেন এবং বাকি 16 জন অভিযুক্তকে আন্দোলন দমাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন এবং নিরীহ, নিরস্ত্র, শান্তিপূর্ণ শিক্ষার্থী ও জনতাকে হত্যা ও নির্যাতনের স্পষ্ট নির্দেশ দিয়েছেন। সংস্থাটির এশীয় অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, হুবহু নকল করা সাক্ষীর জবানবন্দির উপর ভিত্তি করে অভিযোগ আনা হলে তা একটি বিশ্বাসযোগ্য বিচার প্রক্রিয়ার ঘাটতির ইঙ্গিত দেয়, যা আবারও ভুক্তভোগী, তাদের পরিবার এবং বাংলাদেশের মানুষের ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। হিউম্যান রাইটস ওয়াচ আইসিটির বিচার প্রক্রিয়ার সমালোচনা করে বলেছে, অন্তর্বর্তী সরকারের আমলে এই ট্রাইব্যুনাল আইনে যেসব সংশোধনী আনা হয়েছিল সেগুলো একই ধরনের অপরাধের বিচার করা আন্তর্জাতিক আদালতগুলোর
সমতুল্য যথাযথ প্রক্রিয়া ও পদ্ধতিগত মানদণ্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। মানবাধিকার সংস্থাটি বলছে, ট্রাইব্যুনাল পরিচালনা আইনে এখনো প্রসিকিউটরদের কোনো ধরনের প্রমাণের ভিত্তি ছাড়াই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া, মাসের পর মাস লিখিত কারণ দর্শানো ছাড়াই আটকে রাখা এবং আলাদা কোনো আদালতে অন্তর্বর্তীকালীন আপিলের অধিকার না দেওয়ার বিধান রয়ে গেছে। প্রসিকিউশন তাদের প্রমাণাদি জমা দেওয়ার মাত্র 3 সপ্তাহ পরে বিচার শুরু হতে পারে, যা আসামি পক্ষকে আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেয় না। তাছাড়া আসামিদের অনুপস্থিতিতে বিচারে তাদের নিজের আইনজীবী নিয়োগের অধিকার সহ যথাযথ আইনি সুরক্ষা নেই এবং সাক্ষীদের জেরা করার ক্ষেত্রেও আইনজীবীদের সীমাবদ্ধতার মুখে পড়তে হয়। HRW এর বিজ্ঞপ্তিতে জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা 800 জনের বেশি বলে উল্লেখ করা হয়েছে। শাপলা চত্বর মামলার প্রসঙ্গ ধরে HRW এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 2013 সালের মে মাসে হেফাজতে ইসলামের বিক্ষোভের সংবাদ সংগ্রহের জেরে গত 14 মে 2 জন সাংবাদিককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। মানবাধিকার সংগঠনগুলো সে সময় অতিরিক্ত বল প্রয়োগে একাধিক বিক্ষোভকারীর মৃত্যুর কথা জানালেও প্রসিকিউটররা তৎকালীন আওয়ামী লীগ সমর্থক 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং উপস্থাপক ফারজানা রূপার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে সরকারকে হত্যার ধামাচাপা দিতে সহায়তার অভিযোগ এনেছে। সাংবাদিকদের আইনজীবীরা HRW-কে বলেছেন, প্রসিকিউটররা তাদের গ্রেপ্তারের কারণ সম্পর্কে কোনো লিখিত ব্যাখ্যা দেননি, যা সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির 14 অনুচ্ছেদ এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের লঙ্ঘন। HRW এর সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনি মানদণ্ড সমুন্নত রাখতে কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে বলে কড়া সমালোচনা করা হয়েছে। সংস্থাটি বলছে, এই ব্যর্থতার ফলে ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া, আইনের শাসন দুর্বল হওয়া, রাজনৈতিক প্রতিপক্ষকে মিথ্যা অভিযোগে কারাবন্দী করা এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তির ঝুঁকি তৈরি হয়েছে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। শিবির ক্যাডার এবং ডাকসুর নেতা, ডাকসুর সমাজ সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক এবি জুবায়ের সম্প্রতি একটা কুকাণ্ড করতে গিয়ে ধরা খেয়েছেন। আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে ঘটনাটা কি ঘটেছিল। পরিবাগে তিনি গিয়ে একটা বিশেষ পরিস্থিতির শিকার হয়েছিলেন। তো সেটা নিয়ে আজকে কথা বলার প্রয়োজন মনে করছিলাম না। কথা বলার প্রয়োজন কারণ হচ্ছে স্পেসিফিকলি এইসব ইস্যুতে আসলে আমি মনে করি যে মানুষের ব্যক্তিগত যৌন অভ্যাস এবং তাদের ব্যক্তিগত যে পরিসর আছে সেটা নিয়ে আসলে খুব একটা কথা বলার কিছু নেই। আপনারা খেয়াল করে দেখবেন যে আমি ইভেন কি জামাতের গাজী নজরুলের কাণ্ডর পরেও কিন্তু এটা নিয়ে আলাদা কোনো ভিডিও তৈরি করিনি। এই স্পেসটুকু আমি মোটামুটি রক্ষা করতে চাই। মানুষের নিজস্ব যৌন অভ্যাস তার জায়গায় তার মতো করে হয়তো তিনি চর্চা করতে পারেন, কিন্তু এই এবি জুবায়ের ঘটনা নিয়ে পুরা নেট দুনিয়া খুব উত্তাল হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। কারণ হচ্ছে এই ক্যাডার, যিনি ধরেন প্রেসার গ্রুপের নেতা, যিনি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে একেবারে তার সহকর্মী জুলাই যোদ্ধা এবং গত নির্বাচনের ভিপি প্রার্থী ইনি পর্যন্ত কেউ যার প্রেসার থেকে বাদ পড়ে নাই। এই মাস্তানিকে জায়গা মতো বলতে আবার অন্য কিছু মনে করে না, মানে একটা প্রেসার দিয়ে ফেলেছেন যারা তারা হচ্ছেন তৃতীয় লিঙ্গের যৌনকর্মী, যারা পরিবাগে ভাসমান অবস্থায় ছিলেন এবং তারা একটা ভিডিও করে দাবি করেছেন যে এবি জুবায়ের এবং তার সাথে যাদের সঙ্গে ছিলেন সিফাতুল্লাহ তসনিম, এই দুইজন মিলে ওইখানে গিয়ে কিছু একটা করেছেন গভীর রাতে। কি করেছেন সেটা এখন বলতে পারবো না, কারণ অনেকেই টেলিভিশনের মধ্যে এই ভিডিওটা দেখে থাকেন এবং ওই সাউন্ড আলা জিনিস আমি আসলে চালাতে পারবো না, আপনারা একটু কষ্ট করে খুঁজে দেখে নেবেন। তো সেই কাজ করেছেন এবং করার পরে টাকা দিতে চান নাই। এটা খুব একটা অস্বাভাবিক। ব্যক্তিগতভাবে সাধারণভাবে মনে হবে যে না ঠিক আছে, ক্যাডাররা তো আশেপাশের এলাকায় এই কাজগুলো করে এবং ফাও খাওয়া, বিভিন্ন ধরনের ফাও খাওয়া তাদের একটা অভ্যাস। তাহলে এটা নিয়ে আসলে প্রশ্নটা কেন, কথা হচ্ছে কেন? কিন্তু এই লোকজন মজা পাচ্ছে, আমি মজা পাচ্ছি না, কিন্তু আমাদের কাছে মনে হয় যে এই বিষয়টা ভিন্ন একটা কারণে আমাদের একটু আজকে আলোচনা করার প্রয়োজন আছে। প্রথমে আসলে আমি ভিডিওটা দেখে ভেবেছিলাম এআই। আমি ভেবেছি যে হয়তো তার মতো দেখতে, কারণ আমরা জানি প্রচুর ফেক নিউজ অনলাইনে থাকে, তার মতো দেখতে কাউকে হয়তো
সাজিয়ে গুজে বা কিছু একটা ভিডিও ক্লিপকে অন্য একটা ভয়েস ওভার দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে এআই নয়। তো দ্বিতীয়ত আমি ভাবলাম যে যেহেতু জামাত এবং জামাত জোটের যে নেতারা আছেন তারা এইসব ক্ষেত্রে সাধারণত বলে থাকেন যে দ্বিতীয় স্ত্রী মাত্র বিয়ে হয়েছে। তো আমি ভাবছিলাম যে হয়তো জুবায়ের এটাকে বলবেন যে আমার দ্বিতীয় স্ত্রী বা এরকম কিছু, কিন্তু পরে বুঝলাম যে লিঙ্গগত কারণে তার পক্ষে সেটা বলা সম্ভব হয় নাই। তিনি তৃতীয় যে কথাটা বলেছেন যে আসলে তারা সংবাদ সংগ্রহ করার জন্য সেই গভীর রাতে বা রাতের বেলা সেখানে গিয়েছিলেন। তার সঙ্গে যিনি গিয়েছিলেন তিনি একজন সাংবাদিক, তার নাম আবার বলি শিফাতুল্লাহ তসনিম। শিফাতুল্লাহ তসনিম সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন এবং সেখানে জুবায়ের তার সহযোগী হিসাবে বা তার বন্ধু হিসেবে গিয়েছিলেন। রিপোর্ট থেকে দেখা গেল যে এই তসনিম তিনি হচ্ছেন ভোরের বাংলা পত্রিকার একজন শিক্ষানবিশ ক্যাম্পাস প্রতিনিধি, মানে উনি এখনো ফাইনাল ক্যাম্পাস প্রতিনিধি হন নাই, এখনো শিক্ষানবিশ। ভোরের বাংলার মূল পত্রিকা, আমি জানি না এটা কি পত্রিকা, আমি এর আগে নাম শুনি না, আমি নিজে ভোরের কাগজে কাজ করেছি এক সময়। তো ভোরের বাংলার একটা অনলাইন পোর্টাল আছে, সেটার বিশ্ববিদ্যালয় আবার শিক্ষানবিশ প্রতিনিধি আছে এবং সেখানে এই তসনিম কাজ করেন। তো স্বাভাবিকভাবে আমরা যারা একসময় সাংবাদিকতা করেছি আমরা যেটা বুঝে থাকি যে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রতিনিধির কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংবাদ সংগ্রহ করা, ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা, শিক্ষকদের সুবিধা অসুবিধা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন স্ট্রাকচারাল প্রবলেম, এই সব নিয়েই সাধারণত এই সাংবাদিকরা বা অন্যান্য কালচারাল অনুষ্ঠান, বিভিন্ন যুব এবং তরুণ সংগঠনের বিভিন্ন নিউজ তারা কভার করে থাকেন। এই সব বাদ দিয়ে তারা কেন সেই বিশেষ লিঙ্গের লোকজনের খবর সংগ্রহ করতে গেলেন সেটা আমার মাথায় ঢুকে নেই। এক, দ্বিতীয় হচ্ছে যে এই বিশেষ লিঙ্গের লোকজন কিন্তু ক্যাম্পাস এলাকায় না, এরা একেবারে ক্যাম্পাস পার হয়ে শাহবাগ পার হয়ে তারপরে পরিবাগ গিয়ে পরিবাগের একটা ওভারব্রিজের উপরে। তো ক্যাম্পাস থেকে এত দূরে তারা ক্যাম্পাসের খবর সংগ্রহ করতে কেন গেলেন সেটাও জানি না। দ্বিতীয় হচ্ছে এবি জুবায়ের আবার এটা নিয়ে একটা বক্তৃতা দিয়ে মানে তার বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যাওয়ার আগে পুলিশকে অবগত করে গিয়েছিলেন। আমরা যারা একসময় প্রচুর ক্যাম্পাসে ঘোরাঘুরি করেছে আমরা জানি যে শাহবাগ থানার পুলিশের আসলে খুব বেশি কাজ টাজ নাই, মানে এখানে তো এদের মূল কাজই হচ্ছে ক্যাম্পাস, এই ছাত্ররা নেতারা গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আবদার করে এটা মেটানো মানে এখানে জায়রে ধর, বিশেষ করে সরকারি সংগঠনে যারা থাকে এদের কথা বাকিদেরকে ধরা, এবং উদ্যানে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে এই গাঁজা এবং অন্যান্য ছোট পাপ যারা করে থাকে এদের উপর একটু মারধর পিটাপিটি করা, কিছু কিছু দুর্নীতিবাজ পুলিশ, সবার নাম সবাই বলবো না, বাট কিছু উপরে টুপরে নেওয়া। তো তিনি নাকি পুলিশকে অবগত করে গিয়েছেন। আবার এই তার সহযোগী বন্ধু যিনি আবার এটা বলছেন না, তিনি আবার দেখলাম যে ফেসবুকের একটা লেখায় বলেছেন যে তারা যখন ওইখানে একটু ঝামেলা এবং বিপদে পড়ে গিয়েছিলেন তখন তারা পুলিশকে খবর দিয়েছেন এবং পুলিশ উদ্ধারকারী জাহাজ হামজা হিসেবে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। তো সবকিছু মিলিয়ে এখানে একটা ঢাকঢাক গুড়গুড় আছে। পরবর্তীতে দেখলাম যে এই আমাদের যে সাংবাদিক বন্ধু এখানে আছেন তিনি বললেন যে আরেকটা বড় তৃতীয় লিঙ্গেদের করা ভিডিও আছে, সেটার ক্লিপ দেখালেন। সেই ক্লিপ দেখে আসলে তেমন কিছু বুঝলাম না, মানে ওই ক্লিপে দেখা যাচ্ছে যে ওই তৃতীয় লিঙ্গে যিনি উনি শেষ পর্যন্ত বলছেন তাহলে আমার নিয়ে পুলিশে চলেন, মানে হয়তো গরিব যৌনকর্মী তিনি চাচ্ছিলেন পুলিশের কাছে গিয়ে যদি কোনো আশ্রয় পাওয়া যায় এবং সেটা তারা একটা করার চেষ্টা করছে। যাই হোক, ঘটনা কিছু একটা ঘটেছে অথবা কিছু একটা ঘটে নাই। আমরা যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়ানো উচিত, বিশ্ববিদ্যালয় এবং সাংবাদিক হিসাবে সাংবাদিকের পক্ষে দাঁড়ানো উচিত হিসাবে আমি মনে করছি জুবায়ের যে কথাটা বলেছেন এবং তার বন্ধু সাংবাদিক তসলিম যেটা বলছেন সেটার পক্ষে আমরা আছি, আমরা তাদের কথা বিশ্বাস করে নিয়েছি। তাহলে আজকের এই আলোচনার মূল কারণটা কি? আলোচনার কারণটা হচ্ছে যত আমরা বিশ্বাস করি না কেন তার মধ্যে বেশ কিছু কিন্তু রয়ে যাচ্ছে কারণ আমাদেরকে বুঝতে হবে যে উঠতি তরুণ তরুণী যারা আছেন, এখন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছেন বা মানে এই প্রজন্মের যারা আছেন তারা এক ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছেন। এদের একটা বিরাট এক্সপোজ হয়েছে ইন্টারনেটের কারণে, বিশ্বায়নের কারণে, এবং পরবর্তীতে তারা কিছু কনফিউজের কারণ একটা বড় সংখ্যক লোকজন এখানে যারা এসেছেন তারা কিন্তু কো এডুকেশনের মধ্য দিয়ে আসেন নাই, সহশিক্ষা পান নাই। এর একটা বড় অংশ মাদ্রাসা থেকে এসেছেন। মাদ্রাসা আমরা জানি যে সহশিক্ষা নাই এবং তাদের জন্য নারী পুরুষের যে স্বাভাবিক আচার আচরণ ব্যবস্থাটা এটা আসলে অনেকটা অস্বস্তিকর। আমি এদেরকে দোষ দিই না, কারণ তারা ছোটবেলা থেকে এটার মধ্য দিয়ে আসে নাই। বিশেষ করে মাদ্রাসা থেকে যারা এসেছেন তাদের তো কোনোই সুযোগ ছিল না, এবং উল্টো যারা একটু মাদ্রাসা নিয়ে খোঁজখবর নিয়ে থাকেন তারা অনেকেই জানেন যে মাদ্রাসা ব্যাপক সংখ্যক
বিভিন্ন কারণে, যেহেতু ওইখানকার মাদ্রাসার শিক্ষকরা ওইভাবে প্রশিক্ষিত নন এবং বাচ্চারা ওইখানে ওভারনাইট থাকেন, অনেকেই বলাৎকারের শিকার হয়ে থাকেন। সো তাদের অনেকের মধ্যে এই ধরনের ট্রমাও থাকতে পারে। সব কিছু মিলিয়ে তাদের যে স্বাভাবিক যৌন সম্পর্ক, নরনারীর যে সম্পর্ক, যে আস্থার জায়গাটা, এটা তাদের মধ্যে তৈরি হয় না এবং এই কারণে নানা বিকৃতি দেখা যায়। এই বিকৃতি যে শুধুমাত্র, আমি বলবো না যে ওই হোয়াট আই মিন, ওই ধরনের বিকৃতি না, এটা না। এর বাইরেও ধরেন স্বাভাবিকভাবে ছেলে মেয়েদের যে স্বাভাবিক সম্পর্ক, এটা তাদের মধ্যে থাকছে না এবং এটা না থাকার কারণে যেটা হচ্ছে, অনেক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে শাহবাগে আপনারা রেগুলার দেখবেন এই যে হাদিমাদি ছিঁড়ে ফেল বলে যে স্লোগানগুলো দেওয়া হয়, এটা হচ্ছে একটা অবদমিত জন আকাঙ্ক্ষার জায়গা থেকে প্রজন্মের একটা জায়গায়, যে মুখে অশ্লীল কথা বলতাম, নারীদেরকে নিয়ে অহেতুক এবং নারী অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খুবই অবমাননাকর মন্তব্য করা, বক্তৃতায় বলা, নারীদেরকে অপমান করা, এই যে জায়গাটা তৈরি হয়েছে, এটা কারণ হচ্ছে আমাদের এই প্রজন্মের একটা বড় সংখ্যক তরুণ, বিশেষ করে তরুণ এবং তরুণী, যারা হয়তো কোনো কারণে তাদের শৈশব, কৈশোর এবং তারুণ্যে তাদের স্বাভাবিক বিকাশ প্রক্রিয়াটা হয় নাই। এই বিকাশ প্রক্রিয়াটাকে তারা ডিল করছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই, তারা ভালোভাবে ডিল করছেন। কিন্তু এখানে এক ধরনের সামাজিক গবেষণার প্রয়োজন আছে এবং সামাজিক হস্তক্ষেপের প্রয়োজন আছে। এই হস্তক্ষেপ যদি না হয়, আপনি শুধুমাত্র যে টিএসসিতে আমি দেখলাম একটা নারী কর্নার বানিয়ে একটা ঘুমটা টুমটা লাগিয়ে দেওয়া হয়েছে, ভালো, যারা অস্বস্তি বোধ করেন অন্যদের সামনে খেতে, এই যে বললাম এটা অস্বাভাবিক নয়, কিন্তু তাদের আপব্রিঙ্গিং এর জায়গার কারণে তারা হয়তো আরো তাদেরই বন্ধু বান্ধব যে ছাত্ররা আছেন বা অন্যদের সামনে খেতে অস্বস্তি ফিল করেন, তাদের জন্য টিএসসি ক্যাফেটেরিয়া একটা আলাদা ঘুমটা কেবিনের ব্যবস্থা করা হয়েছে, এটা ভালো। কিন্তু মূলত হচ্ছে গিয়ে এই তরুণ তরুণীদের এই মানসিক বিকাশ এবং স্বাভাবিক যে নরনারীর সম্পর্ক, এই জায়গাটা নিয়ে কাজ করার প্রয়োজন আছে। কাজ না করলে আমরা একটা বিকৃত, বিভিন্ন ধরনের বা অস্বাভাবিক, অস্বস্তিকর পরিবেশের একটা প্রজন্ম পেতে যাচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ে যারা আছেন, আমি জানি না জেন্ডার স্টাডিজের স্যার যারা আছেন বা সমাজ কল্যাণ বিভাগের যারা আছেন, তারা হয়তো এটাকে নিয়ে একটু গবেষণা করবেন, একটু উদ্যোগ নেবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাবো, ভিসি স্যার সহ অন্যদের কাছে, আমাদের ব্যাপক সাংস্কৃতিক পদক্ষেপ নেওয়া দরকার এটার পিছনে, এবং এর বাইরেও এক ধরনের সচেতনতা তৈরি করার প্রয়োজন আছে। তারপরে যৌন, যেটাকে আমরা বলি যে কি বলা যায়, যৌন জ্ঞান দেওয়ার ব্যাপার আছে, স্বাস্থ্য, মানে অনেক ধরনের বিকৃতি থেকে যাতে আমাদের তরুণীরা রক্ষা পান এবং যাতে করে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কের মধ্য দিয়ে এই প্রজন্মকে গড়ে তুলতে পারি। এটাই হচ্ছিল মূল কথা এখানে বলার। আমি ব্যক্তিগতভাবে এবি জুবায়েরের পক্ষে আছে। আমি জানি আপনারা অনেকেই খুব মজা পাচ্ছেন যে প্রেশার গ্রুপের নেতারা একটা প্রেশার দিয়েছে, বাট এটা আসলে তা নয়। এটা একটা গোটা সামাজিক সমস্যা এবং সেই সামাজিক সমস্যাকে আমাদেরকে সামাজিকভাবেই কি বলা যায়, মোকাবেলা করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যেমন ধরেন এই জুবায়েরের কথাটা আমি কেন বলছি, আমি এর আগে দেখেছি যে 9 মাস আগেও মানে তার এই তৃতীয় লিঙ্গ বা এই বিশেষ লিঙ্গের লোকজনের প্রতি একটা প্যাশন আছে বা একটা আগ্রহের জায়গা আছে। এটা স্বাভাবিক কিনা অস্বাভাবিক জানি না, হয়তো সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে সমাজ কল্যাণের জায়গা থেকেই আছে, বাট তার একটা খুব আগ্রহের জায়গা আছে। আমি 9 মাস আগে ফেস দ্য পিপুল, খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল আপনারা জানেন, সেখানেও দেখলাম যে তিনি এই বিষয়ে প্রায় বিশেষজ্ঞ হিসাবে তার অভিজ্ঞতা বর্ণনা করছেন। তিনি বলছেন কিভাবে তিনি কাস্টমার ছদ্মবেশে টাকা দিয়ে সেখানে গিয়েছেন এবং এই বিশেষ শ্রেণীর লোকজনের সাথে বা যারা এই কি বলা যায় যৌনবৃত্তির সাথে আছেন, তাদের সাথে তিনি কথা বললে আর খুব আগ্রহের জায়গা আছে। এই ক্লিপগুলো দেখানোর মানেটা হচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি যে এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার না। কিছু মানুষের মধ্যে এক ধরনের আগ্রহের জায়গা আছে, কৌতূহলের জায়গা আছে, কিন্তু এগুলোকে যদি আমরা রাইট চ্যানেলে পরিচালনা না করি, তাদেরকে যদি যথেষ্ট পরিমাণ তথ্য সহায়তা সাহায্য না করি, শিক্ষা দীক্ষায় দীক্ষিত না করি, তাহলে কিন্তু তাদের যে কোনো ব্যর্থতার দায়ভার সমাজ হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদের সকলকে নিতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যাতে করে তাদের একটা উদ্যোগ তাদের ছাত্রছাত্রীদেরকে সহায়তা করে এবং তাদের যারা ছাত্রছাত্রী নন তারাও কিন্তু পরোক্ষভাবে এটা থেকে উপকৃত হবেন। এই পুরো প্রজন্মকে এই সহায়তা করাটা আমাদের সকলের দায়িত্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সবাই জানেন যে হবিগঞ্জে কি হয়েছে। সেখানে জুলাই পদযাত্রা উপলক্ষে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে 2 জন, সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনারা
সেখানে জনসভা করেছেন এবং তাদের যে স্বাভাবিক কথাবার্তাগুলো রয়েছে সেই কথাবার্তাগুলোই তারা সেখানে বলেছেন, নতুন কিছু নয়। তারা যে কথাগুলো বলেন বিএনপির বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, তাদের কতগুলো ক্ষোভ রয়েছে, কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণাগুলো তারা বলেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা আমাদের জন্য যা কিছু করেছেন 2024 সনের জুলাই আগস্টে, তার প্রেক্ষিতে তাদের জবান থেকে যদি এরকম কিছু বক্তব্য আসে, হয়তো আপনার কাছে শালীন মনে হবে না, আপনার কাছে মনে হচ্ছে যে এটার কাঙ্ক্ষিত মান নেই, কিন্তু বুঝতে হবে যে এই কথাগুলো কেন তারা বলছেন। মূল ব্যাপারটা হলো যে আমাদের দেশে গত 17 বছর ধরে আওয়ামী লীগের যে শাসন আমল, সেই শাসন আমলের বিরুদ্ধে কার্যত আমরা কোনো শক্তিমত্তা প্রদর্শন করতে পারিনি রাজনৈতিক দলগুলো। ভারতে এই মুহূর্তে যেমন পুরো মোদী সরকারকে উল্টে দিয়েছে ককরোচ বাহিনী। সেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দল, আম আদমি পার্টি, এখন আসলে ভারতে একমাত্র সর্বভারতীয় যে রাজনৈতিক দল সেটি কেবলমাত্র ধরুন বিজেপি। অন্যান্য যে সকল দল মানে সবই আঞ্চলিক, এমনকি এখন যে কংগ্রেসের মতো দলও কিন্তু এখানে আঞ্চলিক দলে পরিণত হয়ে গেছে। এর ফলে নরেন্দ্র মোদীর যে অপ্রতিরোধ্য ক্ষমতা, তার বিরুদ্ধে দাঁড়ানোর কোনো ক্ষমতা অন্যান্য রাজনৈতিক দলগুলো নেই। সেখানে ককরোচ তেলাপোকা পার্টি তারা পুরো দেশটাকে উল্টে দিল এবং একজন মন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে পদত্যাগে তারা বাধ্য করলো। ঠিক অনুরূপভাবে এই বাংলাদেশে শেখ হাসিনাকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাই কিন্তু একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি করে দিয়েছিল। তার সঙ্গে সাধারণ জনগণ, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, একটা পূর্ণতা পেয়েছে, কিন্তু কর্তৃত্ব এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের। তো কাজেই তাদের সেই আন্দোলনের মাসটিকে তারা উদযাপন করবে, এজন্য আমাদের আসলে একটা ওয়াক ওভার তাদেরকে দেওয়া উচিত, একটা সার্টেন মানে লিমিট পর্যন্ত। তো সেটি 2024 সনে তারা বেশ সুন্দরভাবে করেছেন। 2025 সনে তারা সব জায়গাতেই করার চেষ্টা করেছেন, কিন্তু দেখা গেল যে 2025 সনে গোপালগঞ্জে গিয়ে তারা মারাত্মকভাবে লাঞ্ছিত, অপমানিত হয়েছেন এবং এর জন্য বহু মানুষের প্রাণ হয়েছে। এবং ওই সময় যদি সেনাবাহিনী সেখানে তাদেরকে উদ্ধার না করতেন, সেখানে অ্যাপাসি না পাঠাতেন, তাহলে হয়তো সেই দিন বৈষম্য বিরোধী যারা নেতা রয়েছেন তারা প্রাণে বাঁচতেন না। তো চিন্তা করুন, গোপালগঞ্জ, তো গোপাল তার সাথে সাথে আবার গঞ্জ আছে। এবছরও ঠিক অনেক জায়গাতে তারা গিয়েছে, কিন্তু হবির সাথে যে গঞ্জ আছে, হবিগঞ্জ, এই হবিগঞ্জে গিয়ে তারা বিপদে পড়েছেন। এখন এই যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, সেই নেতৃবৃন্দের সঙ্গে আমার কাছে মনে হচ্ছে গঞ্জ শব্দটি তাদের সাথে কুফা। আগামীতে তারা যে কোনো গঞ্জে যাবেন 100 বার তাদেরকে দোয়া দরুদ পড়ে, তারপরে তাবিজ কবাজ করে, বান মেরে, নিজেদের শরীর বন্ধন তৈরি করে তাদেরকে এই গঞ্জে যেতে হবে। যেমন নারায়ণগঞ্জ, শায়েস্তাগঞ্জ, এরকম যে সকল গঞ্জ রয়েছে, গোপালগঞ্জ তো আছেই। তো যেই শহরগুলোতে গঞ্জ আছে সেখানে তারা ভবিষ্যতে সতর্ক হবেন। অধিকন্তু হবিগঞ্জ, এখানে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে নির্মম এবং নৃশংস ঘটনাগুলো ঘটেছে। বহু হত্যাকাণ্ড, থানা লুট, পুলিশের সাথে মারামারি, তারপরে এখানে প্রাণহানি সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় এখানে বেশি হয়েছে। তো কাজেই এখানে যেখানে ধরুন হতাহত বেশি হয়, সেখানে বহু পক্ষ, শত্রু এবং মিত্র সেখানে দাঁড়িয়ে থাকে। ফলে ওখানে আওয়ামী লীগের লোকজন ফাঁদ পেতে আছে, বিএনপির লোকজন ফাঁদ পেতে আছে, বৈষম্য বিরোধী যারা লোকজন ওখানে এই গত 2 বছর সেখানে তারা দাপট দেখিয়েছে। তো কাজেই এরকম একটা জায়গাতে তাদেরকে যে প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল, সেই প্রস্তুতি নিয়ে তারা যাননি। অধিকাংশ সেখানে গিয়ে তারা নর্মাল ওয়েতে যে কথাবার্তাগুলো বলেছেন, আর তার প্রেক্ষিতে অনুষ্ঠান শেষে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। প্রথম দিকে অনেকে বলার চেষ্টা করেছেন যে এটা এনসিপির অভ্যন্তরীণ মারামারি। কেউ হয়তো এটাকে অনেকে নাটক বলার চেষ্টা করেছেন, এর কারণ ছাত্রদল লেখা যে জার্সি, এই জার্সি পরে অনেকে এখানে মারামারি করেছে।
তাহলে ছাত্রদলের যে জার্সি পরে মারামারি করতে যাওয়া এটা একটা নির্বুদ্ধিতা, মানে এরকম একটা অল্প বুদ্ধির মানুষ বাংলাদেশের কোনো জায়গাতে নেই। তাহলে এই জার্সি যারা পরলো তারা কারা, এটা ভাবতে হবে। প্ল্যান করতে মারামারি করা যায় না। এবং যদি ছাত্রদল জার্সি পরে তারপরে সে ডিক্লেয়ার দিয়ে তাদেরকে মারার জন্য প্রি প্ল্যান্ড ওয়েতে এখানে এই কাজগুলো করে থাকে, আমি মনে করি সরকারের এই বিষয়টি তদন্ত করা উচিত, দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত। এবং এই ধরনের জার্সি পরে মারামারির ঘটনা অতীতে ছাত্রলীগও করেনি, ছাত্র শিবির করেনি, যে গায়ে শিবিরের গেঞ্জি পরে, ছাত্রলীগের গেঞ্জি পরে তারা একসাথে সেই লাঠিসোঁটা হাতে নিয়ে প্রতিপক্ষের উপর হামলে পড়েছে, এরকম ঘটনা ঘটেনি। তো এখানে যদি তারা জার্সি পরে গিয়ে থাকে সেটা সরকারকে কগনিজেন্সে নিতে হবে। আবার যদি শিবিরের লোক, এনসিপির লোক, ইভেন ছাত্রদলের লোক মূলত সরকারকে বিব্রত করার জন্য ছাত্রদলের জার্সি পরে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, সেটাও কগনিজেন্সে নিতে হবে। ইটস এ হিউজ ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস। দ্বিতীয়ত হলো যে এখানে যে অ্যাঙ্গেলে মারামারি হয়েছে, এখন আন্দোলনের একেবারে প্রথম সারির যদি আপনি 5-6 জন লোক ধরেন, তো সেখানে হাসনাত, সার্জিস, তারপরে নাহিদ, আসিফ মাহমুদ, সজীব, এই 4টি নাম আসে। পরবর্তীতে আবার যে নামগুলো সামনে চলে আসছে, আন্দোলনের সময় আমরা তাদেরকে ওইভাবে নেতা হিসেবে সামনে দেখিনি, এখন দেখা পড়ে পিছনে ছিল, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি, মাহফুজ, এই নামগুলো আমরা এখন দেখছি খুব আলোচিত হচ্ছে, বাট এগুলো আসলে সেই 2024 জুলাই আগস্টের পেছনের সারিতে ছিল। হোয়াট এভার মেবি, আমরা ধরুন 1 ডজন এরকম নেতাদেরকে আমরা জাতীয় নেতা হিসেবে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে ধরে নিলাম। এখন তারা তো আমাদের জন্য কিছু করেছে, তাদের জন্য একটা যাকে বলা হয় ন্যূনতম সম্মানবোধ আমাদের থাকা উচিত। আমাদের 52 ভাষা আন্দোলন, সেখানে যারা নায়ক ছিলেন, সালাম, রফিক, বরকত থেকে শুরু করে যারা আত্মাহুতি দিয়েছেন, তার বাইরে যারা এই ভাষা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু সারা জীবন এই ভাষা সৈনিক হিসেবে সম্মানিত হয়েছেন। এমনকি গোলাম আজম সাহেব, গাজীউল হক সাহেব, যারা সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছেন। তো স্বাধীনতার বিরোধিতা করেছেন, বদরুদ্দিন উমর স্বাধীনতার বিরোধিতা করেছেন, কিন্তু ওই ভাষা আন্দোলনে তাদের ভূমিকার কারণে জাতি কিন্তু তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে। 69 গণ অভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছেন, যেমন তোফায়েল আহমেদ, তার নেতৃত্বে ডাকসু, আজীবন তারা কিন্তু এই সমাজে সম্মানিত ছিলেন। 7 নভেম্বর যারা ঘটিয়েছেন, সেই হাসানুল হক ইনু থেকে শুরু করে অন্যান্য যারা, কর্নেল তাহের, এই জাতি কিন্তু তাদেরকে স্মরণ করে যে তারা না হলে বাংলাদেশ যে ধরনের একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছিল। জিয়াউর রহমান সাহেব এসে তিনি এই জাস্ট এখন তারেক রহমান সাহেব যেভাবে এসে প্রধানমন্ত্রী হলেন, তার বাবাও ঠিক ওইভাবে পরিস্থিতির মধ্যে পড়ে অল অন এ সাডেন হি বিকাম দ্য হিরো। আসলাম, দেখলাম, জয় করলাম। কিন্তু এরকম একটা আন্দোলনকে, এরকম একটা বিপ্লবকে ঘটানোর জন্য যারা কাজ করেছেন জাসদ দল হিসেবে আর মাস্টার মাইন্ড হিসেবে কর্নেল তাহের, এখন তাদের বিরুদ্ধে যত কথাই বলা হোক না কেন, এ জাতি যতদিন বাংলাদেশ থাকবে এই বিপ্লবীদেরকে, জাসদের এই বিপ্লবীদেরকে সবাই কিন্তু তাদের বীরত্বের জন্য মাথায় করে রাখবে। কর্নেল তাহেরকে যেভাবে ফাঁসিতে লটকানো হয়েছে, এর পক্ষে হাজারো যুক্তি আপনি দিতে পারেন, একটা যুক্তিও জনগণ মেনে নিচ্ছে না। তারা সবাই বলছে এই লোকটির প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, এটা হলো বাস্তবতা। একইভাবে মেজর জলিল, মেজর জিয়াউদ্দিন, যারা বীর মুক্তিযোদ্ধা, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার পরে প্রথম যারা যাকে বলা হয় গর্জে উঠেছিলেন যে আমাদের অস্ত্র, আমাদের শস্ত্র, আমাদের কোনো কিছু ভারতীয়রা নিয়ে যেতে পারবে না। ফলে কি হলো, এই জাতি একজন মেজর জলিল, সুন্দরবন একজন মেজর জিয়াউদ্দিন, তাদেরকে কিন্তু অত্যন্ত সম্মান এবং মর্যাদার সঙ্গে দেখে। পরবর্তীতে 90-এর গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছেন, সেই আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, সুলতান মোহাম্মদ মনসুর, হাবিবুর রহমান হাবিব, পুরো মানে সম্মিলিত যে ছাত্রদের যে নেতৃত্ব, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মানে জাতীয় পার্টি না, জাসদ, মানে অন্তত 1 ডজন 90-এর গণ অভ্যুত্থানের নেতা, তাদেরকে কিন্তু আমরা সম্মান করি, টিল নাও আমরা তাদেরকে সম্মান করি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সকল অকুতভয় সৈনিক
যারা আত্মাহুতি দিয়েছেন, সেই সেলিম, দেলোয়ার, দীপালি সাহা, আমরা তাদেরকে স্মরণ করি। পুরো এরশাদের জামানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা রাজনীতি করেছে, সেটা যে কোনো দলেরই হোক না কেন, আমরা এখনও তাদেরকে হৃদয়ে ধারণ করি। তো সেক্ষেত্রে 24-এর যারা গণ অভ্যুত্থান যারা করেছেন, তাদেরকে আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। আমরা কি মানে এরা, আচ্ছা আপনি সার্জিস কি করেছে বলেন তো? সার্জিস, আপনি একটা ছোট বাচ্চা ছেলে, বয়স অল্প, খাটো দেখতে, নির্বাচন করতে চেয়েছে, আর এখন নেতাগিরি করছে। এখন এই ঢাকা শহরে সার্জিস কয়জনের ঘর থেকে মা বোনের ওড়না টেনে নিয়ে গেছে, কয়জনের ঘরে ঢুকে তার টাকা ছিনতাই করেছে, কোন অফিসে গিয়ে মানে সে চাঁদাবাজি করেছে বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বেয়াদব, গালাগালি করে, আজে বাজে কথাবার্তা বলে, কিন্তু কার কাছ থেকে চাঁদা চেয়ে এসে চলছে বলেন তো? একটা চাঁদাবাজি, একটা দুর্নীতি, একটা অনিয়মের কথা বলেন তো? আপনি বলতে পারবেন না তো, কখনোই বলতে পারবেন না এই ছেলেগুলোর সম্পর্কে। এখন আমরা কেন অধৈর্য হচ্ছি? তারা আমাকে গালাগালি করছে, আপনি গালাগালি করেন, তাদেরকে গালাগালি করেন, তারা তো নিষেধ করে নাই, তাদের সমালোচনা করেন, কিন্তু তাদেরকে বাঁশ দিয়ে কেন পিটাতে হবে, এবং এত দ্রুত তাদেরকে পিটাতে হবে কেন? এবং আমরা এই যে নির্মমভাবে তাদেরকে মারা হলো। এবং আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের লোক তো ভীষণ খুশি, মেরে দিয়েঙ্গে, মার দেঙ্গে। এখন তো দিল্লিতে গিয়ে সবাই, আমি তো হিন্দি ভাষা বলতে পারি না, তারা হিন্দিতে হ্যাঁ শালেকে পিটে দাও, হ্যাঁ মেরে দাও, তারপরে হিন্দিতে মানে তারা এই সমস্ত কথাবার্তা বলছে, একেবারে নলি নলি ছুটিয়ে দাও, আরও আগে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা হলো আওয়ামী লীগের পয়েন্ট। এখন তারা করবে, তারা যেহেতু এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির এক শ্রেণীর লোক, যেহেতু এরা তারেক রহমান সাহেবকে, এই মুহূর্তে তারেক রহমান সাহেবকে নাসিরুদ্দিন পাটোয়ারি সরাসরি বলছে যে আপনি তো রাষ্ট্র ক্ষমতায় বসে প্রেম করা শুরু করেছেন স্ত্রীকে নিয়ে, আপনি এই যে বিভিন্ন জায়গাতে শোক আপ করে বেড়াচ্ছেন। এই কথা বলা কিন্তু এত সোজা না, এটা বিপ্লবীদের পক্ষে সম্ভব। আপনি মানে এটার অ্যাগেনস্টে যদি তারেক রহমান সাহেব নিজে বলতেন, তার লোকজন বলতেন যে না এটার পক্ষে যুক্তি আছে, সেটা অনেক ডিসেন্ট হয়ে হতো। কিন্তু কথা না বলে এখন তার টেংরি ভাঙতে হবে, তাকে বাঁশ দিয়ে পিটাতে হবে। আই ডু নট সাপোর্ট ইট। আবার তিনি সালাউদ্দিন সাহেব সম্পর্কে অভিযোগ করছেন যে উনি তো এসালামের লোক, এসালাম ওনাকে চালাচ্ছে, উনি দেশ চালাচ্ছেন, পুরো দেশই তো এসালাম চালাচ্ছে। এসালামের রাষ্ট্রপতি, এসালামের শেখ হাসিনা, এসালামের শেখ রেহানা, এসালামই তো এখন সারা বাংলাদেশ চালাচ্ছে। আচ্ছা আপনি এই কথার উত্তর দেন না, এই যে কথাগুলো সে বলছেন এই কথাগুলোর উত্তর দেন। তারা যে সকল দুর্নীতির অভিযোগ চলছে, চাঁদাবাজির কথা বলছে, এগুলোর ব্যাপারে এগুলোর তো প্রত্যেকটা কথারই উত্তর আছে, অনেক সুন্দর সুন্দর উত্তর আছে, কিন্তু তাদেরকে ব্যক্তিগতভাবে মানে তারা তো সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব, অন্য যে কোনো ব্যক্তির সঙ্গে এদের কারোর তো ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাত নেই। আর তারা এখন যে পর্যায়ে আছে ভুলে গেল, মানে আগামী এই মানে যদি অলৌকিক কোনো ঘটনা না ঘটে, জিন পরি এসে যদি তাদেরকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না বানিয়ে দেয়, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আগামীতে একটা এমপি হবে, এটাই দুরূহ বিষয়। তো সেক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের অ্যাগেনস্টে তারা যেভাবে আওয়াজ তুলছে, এই আওয়াজগুলো তো আসলে বিএনপির জন্য অনেক ভালো। মানে সরাসরি প্রধানমন্ত্রীকে, তার পরিবারকে, আমাদের দেশে তো প্রধানমন্ত্রী হলে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তার পরিবার নিয়ে কোনো রাজনৈতিক সমালোচনা করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী হলে তো ও মাই গড, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, যার হাতে লাঠি আছে। সেনাবাহিনীর প্রধানকে নিয়ে কোনো কথা বলা যাবে না, ক্যান্টনমেন্ট নিয়ে কোনো কথা বলা যাবে না। কিন্তু এই যুবকেরা কিন্তু সেই ট্রেডিশনটা ভেঙে দিয়েছে। আপনার দৃষ্টিতে সেগুলো অশালীন মনে হতে পারে, সীমা অতিক্রম হতে পারে আমাদের ট্রেডিশনের বাইরে, কিন্তু আপনি সারা জীবন ঘুমটা দিয়ে থেকেছেন, মানুষকে সম্মান করেছেন, কিন্তু আপনাকে একেবারে বলাৎকার করে, একেবারে পেছন দিক থেকে বলাৎকার করে আপনাকে প্রেগন্যান্ট করে ছেড়ে দিয়ে গেছে বিভিন্ন স্বৈরের শাসক। আর সেই প্রেগন্যান্সি থেকে এরাই কিন্তু বাঁচিয়েছে। তো কাজেই এদেরকে পলিটিক্যালি মোকাবেলা করাটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি, কিন্তু সেটা না করে তাদের বিরুদ্ধে, তারা কথা বলছে তাদের বিরুদ্ধে কলমও নয়, সরাসরি ডাইরেক্ট বাঁশ। আর সে বাঁশ কি, যেন তেন বাঁশ না, বিশাল 10-12 হাত লম্বা বাঁশ দিয়ে তাদেরকে পেটানো হচ্ছে। এই জিনিসগুলো মানে ভালো ফলাফল আনবে না, কারো জন্যই ভালো ফলাফল আনবে না। এখনো রক্তের দাগ শুকোয়নি, এখনো বাতাস থেকে বারুদের গন্ধ যায়নি।
এখনো জুলাই আগস্টের যারা আহত তাদের ঘা শুকোয়নি। কাজে এত দ্রুত যদি আমরা সবকিছু ভুলে যাই এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি এবং মানে যার কারণে মানে সিন্নি খেলাম, সেই মোল্লাকে চিনলাম না, মোল্লার কারণে সিন্নি, এরকম পার্লামেন্টে মজার মজার কথাগুলো হচ্ছিল, সেই মোল্লাদেরকে আমরা এখন ভুলে যাচ্ছি। তো কাজেই আমি মনে করি যে এই জুলাইকে কেন্দ্র করে হবিগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলোর একটা রাজনৈতিক সমাধান দরকার। যেমন এই বছর তারা গোপালগঞ্জে যায়নি, এটা একটা ভালো সিদ্ধান্ত, গোপালগঞ্জে যায়নি। কিন্তু এই যে তারা যে হবিগঞ্জে গেলেন এবং হবিগঞ্জে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনায় এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদের মুরব্বী আছে জামাত, তাদের বোঝা উচিত, বলা উচিত আসলে এই ঘটনাটা কেন ঘটলো, দ্বিতীয়বার যেন এই ঘটনা জামাত এনসিপির পক্ষ থেকে না ঘটে। আবার সরকারের পক্ষ থেকেও এখানে সহনশীলতা দেখানো এবং এই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচার করার মধ্যেই কিন্তু সরকারের অস্তিত্ব, সরকারের দীর্ঘস্থায়িত্ব এবং সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।